আপনারা যারা আমার জীবন গল্প শুনতে এসেছেন তাদের সবাইকে অনেক ভালোবাসা। আমার নাম মিতু, আর এই গল্পটা আমার জীবনের সবচেয়ে গোপন, সবচেয়ে লজ্জার আর কঠিন সত্যি ঘটনা। আমি জানি না কেন আজ আপনাদের কাছে এই কথাগুলো বলতে এলাম। হয়তো আমার ভেতরের এই ভারটা আর একা বয়ে বেড়ানো যাচ্ছিল না। গল্পটা শুরু করার আগে শুধু একটাই অনুরোধ, যদি আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিন। আপনার একটা সাবস্ক্রাইব আমাদের এই ছোট চ্যানেলকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে। এবার শুনুন আমার জীবনের সেই অন্ধকার অধ্যায়, যা সমাজ বা ধর্ম কোনো জায়গাতেই ঠাঁই পায়নি। আমার বিয়ে হয়েছিল 4 বছর আগে। স্বামীর নাম সুমন, দেখতে শুনতে ভালো, সরকারি চাকরি করে। একেবারে ছবির মতো সংসার হবে ভেবেছিলাম। বাপের বাড়ি থেকে অনেক স্বপ্ন নিয়ে এই বাড়িতে এসেছিলাম। শ্বশুর, শাশুড়ি আর স্বামী সবাই ছিল। কিন্তু বিয়ের 1 মাসের মাথায় সুমনের বদলি হলো শহর থেকে অনেক দূরে। তার কাজের চাপ এত বেশি ছিল যে সে চাইলেও ঘন ঘন আসতে পারত না। সপ্তাহে বা মাসে একবার ফোন, আর হয়তো 2 মাসে একবার বাড়িতে আসা। প্রথম প্রথম খুব কষ্ট হতো, নতুন বউ, স্বামী ছাড়া একা থাকা। কিন্তু শাশুড়ি মা আর শ্বশুর মশাই ছিলেন আমার পাশে। শাশুড়ি মা নাম সরলা দেবী, একটু সাদাসিধে মানুষ, পূজা অর্চনা আর ঘরকন্না নিয়ে থাকতেন। আর আমার শ্বশুর মশাই রমেশ বাবু, তিনি ছিলেন একটু অন্যরকম, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, খুব রাশভারী কিন্তু ভেতরে ভেতরে অসম্ভব নরম মনের একজন মানুষ। আমি তো এসেই তাকে বাবা বলে ডাকতাম, যেমনটা সবাই ডাকে। উনিও আমাকে মেয়ের মতোই দেখতেন, অন্তত প্রথম দিকে। যখন সুমন থাকতো না, উনি বাজারে যেতেন, আমার কোনো সমস্যা হলে তিনিই দেখতেন। আমাদের সংসারটা বাইরে থেকে শান্ত দেখালেও ভেতরে একটা দুর্বলতা ছিল। শাশুড়ি মায়ের শরীরটা গত 2 বছর ধরে খুব খারাপ যাচ্ছে। হাঁটুতে ব্যথা, ডায়াবেটিস আর শ্বাসকষ্ট, বেশিরভাগ সময় বিছানাতেই কাটাতেন। তখন ঘরের সব কাজ, রান্না থেকে শুরু করে শাশুড়ি মায়ের দেখভাল, সবটাই আমাকে করতে হতো। শ্বশুর মশাইও সব সময় শাশুড়ি মায়ের কাছে থাকতে পারতেন না, কারণ তার একটা পুরনো অভ্যাস ছিল, তিনি বিকেলে ছাদে বসে বই পড়তেন আর বাগান করতেন। ওই সময়টায় তিনি বাইরের কোনো কিছুর পরোয়া করতেন না। এভাবে দিন কাটছিল। আমি আমার স্বামী সুমনের জন্য অপেক্ষা করতাম, আর অপেক্ষা করতাম কবে সে কাছে এসে আমার একাকিত্ব ঘোচাবে। কিন্তু সুমন যেন আরও দূরে সরে যাচ্ছিল। কাজের অজুহাত, বন্ধুদের সাথে আড্ডা, সব মিলিয়ে ফোন ধরতেও তার আলস্য হতো। মাঝে মাঝে মনে হতো, সে কি আমাকে ভুলেই গেল? আমার একাকিত্ব একটা নীরব সঙ্গী হয়ে গিয়েছিল। বিকেল হলেই আমার মন খারাপ হতো। ছাদে দাঁড়িয়ে দূরের রাস্তা দেখতাম। একদিন বিকেলবেলা আমি ছাদে দাঁড়িয়ে কাঁদছিলাম, শাড়িটা হাওয়ায় উড়ছিল, আর আমি আকাশের দিকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলাম। হঠাৎ পেছন থেকে একটা ভারী কণ্ঠস্বর এলো, মিতু, কি হয়েছে মা, কাঁদছ কেন? আমি দ্রুত চোখ মুছে ঘুরে দাঁড়ালাম। শ্বশুর মশাই রমেশ বাবু, তার হাতে চায়ের কাপ। আমি কাঁপা গলায় বললাম, না বাবা, কিছু না, চোখে কি যেন একটা পড়েছে। রমেশবাবু কাছে এসে আমার পাশে দাঁড়ালেন। তিনি খুব কাছ থেকে আমাকে দেখলেন। সেই দৃষ্টিতে কি ছিল আমি ঠিক বুঝতে পারিনি। সেই দিন প্রথমবার তার চোখে আমি বাবার স্নেহ ছাড়াও অন্য কিছু অনুভব করেছিলাম। তিনি নরম সুরে বললেন, মিথু, মিথ্যে বলো না, আমি সব বুঝি। সুমনের জন্য মন খারাপ? আমি মাথা নিচু করলাম। আসলে সুমনের উচিত এত দূরে না থেকে তোমার কাছে থাকা। আমি ওকে কতবার বলেছি। তিনি একটু থামলেন। কিন্তু তুমি ভেবো না, এই বাড়িতে তুমি একা নও, তোমার শ্বশুর আছি তো। তিনি আমার কাঁধে আলতো করে একটা হাত রাখলেন। বাবার স্পর্শ, তবুও সেই মুহূর্তে আমার শরীরের ভেতরটা যেন কেমন একটা শীতল স্রোতে কেঁপে উঠল। এই স্পর্শে কি শুধু সান্ত্বনা ছিল, নাকি অন্য কোনো অস্পষ্ট ইশারা? আমি সেই দিন উত্তর পাইনি। শুধু তার হাতের নিচে নিজের শরীরটাকে আরও কিছুক্ষণ ছেড়ে দিয়েছিলাম। তিনি যখন হাতটা সরালেন, আমার শরীরটা যেন তার উষ্ণতা ধরে রাখতে চাইল। এই ঘটনার পর থেকে শ্বশুর মশাই যেন আমার প্রতি আরও বেশি যত্নবান হয়ে উঠলেন। আমার পছন্দের খাবার রান্না হচ্ছে কিনা, আমার রাতে ঘুম হচ্ছে কিনা, এসব নিয়ে তিনি বারবার জিজ্ঞেস করতেন। আগে এসব শাশুড়ি মাই করতেন, এখন তিনি। একদিন রাতে আমার শরীরটা খারাপ লাগছিল, জ্বর এসেছিল। সুমনকে ফোন করলাম, সে কাজে ব্যস্ত বলে ভালো করে কথা বলল না। আমার চোখে জল চলে এলো। আমি একা শুয়েছিলাম।
প্রায় রাত তখন 12টা। হঠাৎ দরজায় টোকা পড়ল। মিতু, মা, ঘুমাওনি এখনো? মৃদু কণ্ঠস্বর। আমি উঠে বসলাম। কে? বাবা? হ্যাঁ মা, সরলার মানে শাশুড়ির ঘুম আসছিল না, তাই তোমাকে দেখতে এলাম। তোমার কপালে হাত দিয়ে দেখি তো। তিনি ঘরে ঢুকলেন। শাশুড়ি মা অন্য ঘরে ছিলেন। তিনি কাছে এসে আমার কপালে হাত দিলেন। তার হাতের উষ্ণতা আমার জ্বর জ্বালাকে যেন মুহূর্তে ফুলিয়ে দিল। উহো, খুব জ্বর তো, তুমি একা শুয়ে আছো কেন? আমি একটা জলপট্টি দিই। তিনি রান্নাঘরে গেলেন আর কিছুক্ষণ পর ভিজে গামছা নিয়ে এলেন। তিনি নিজের হাতে আমার কপালে পট্টি দিতে লাগলেন। ঘরের আলোটা ডিম লাইটে ছিল। আবছা আলোয় আমি তাকে দেখছিলাম। এক সময় পট্টি দিতে দিতে তিনি আমার পাশে খাটের কিনারায় বসলেন। আমাদের মধ্যে শারীরিক দূরত্ব কমে এলো। তিনি আমার দিকে এমনভাবে ঝুঁকেছিলেন যে তার নিঃশ্বাসের শব্দও আমি শুনতে পাচ্ছিলাম। সুমনের উচিত ছিল এখন তোমার পাশে থাকা। আমি জানি তোমার কষ্ট হচ্ছে। তার কথাগুলো যেন এক চাপা আবেগ নিয়ে বেরিয়ে এলো। আমার চোখ দিয়ে আবার জল গড়িয়ে পড়ল। এই সহানুভূতি আমার কাছে খুব দরকারি ছিল। তিনি হঠাৎ তার হাতটা আমার ভিজে গালে রাখলেন। পরম মমতায় আমার চোখ মোছালেন। তারপর কি হলো আমি জানি না। আমার মন হয়তো ওই মুহূর্তে বাবার আদর খুঁজছিল। কিন্তু তার হাত যখন আমার গাল থেকে সরে এসে আমার চুল ছুঁয়ে গেল, তখন তার চোখের ভাষা যেন পাল্টে গেল। সেই ভাষা আমাকে টানছিল, কিন্তু একই সাথে ভয় দেখাচ্ছিল। আমার ভেতরটা চিৎকার করে বলতে চাইছিল, আপনি আমার শ্বশুর, আপনি আমার বাবা। কিন্তু আমার মুখ থেকে কোনো শব্দ বের হলো না। এই নীরবতা, আমার এই নিশ্চল থাকা, হয়তো এটাই তার জন্য ভুল ইশারা ছিল। তিনি আরও কাছে এলেন। আমাদের নিঃশ্বাস প্রায় মিশে যাচ্ছিল। তিনি ফিসফিস করে বললেন, তুমি খুব একা, তাই না? আমি শুধু মাথা নাড়লাম। হ্যাঁ। আমার সেই হ্যাঁ উত্তরটা কিসের ছিল? একাকিত্বের, নাকি এই সম্পর্কের আরও গভীরে যাওয়ার আমন্ত্রণ? আমি বুঝতে পারিনি। তিনি তার হাতটা আমার হাতের ওপর রাখলেন, আলতো করে। এরপর সেই হাতটা ধরে চাপ দিলেন। তার স্পর্শে আমার শরীরের ভেতরে যেন এক শিহরণের ঢেল উঠল। সেই রাতে শারীরিক উত্তাপের চেয়েও বেশি ছিল মানসিক দুর্বলতা, আর সেই দুর্বলতাকে ব্যবহার করা এক নীরব ভাষা। তিনি আমাকে টেনে নিলেন খুব কাছে, পরম নির্ভরতার ভঙ্গিতে, কিন্তু সেই নির্ভরতার ভেতরে লুকিয়েছিল এক অনাকাঙ্ক্ষিত কামনা। আমি প্রতিরোধ করিনি, কারণ হয়তো আমি নিজেই চাইছিলাম সেই মুহূর্তে আমার শূন্যতা পূরণ হোক, তা যেভাবেই হোক না কেন। যখন তিনি আমার হাত ধরে তার বাহুতে টেনে নিলেন, তখন আমি এক প্রকার সম্মোহনে আচ্ছন্ন ছিলাম। পৃথিবীর সব বাঁধন যেন ওই মুহূর্তে আলগা হয়ে গিয়েছিল। আমি তার বুকে মাথা রেখেছিলাম। তিনি আমার মাথায় বিলি কেটে দিচ্ছিলেন। সেই রাতে আমাদের কোনো কঠিন কথা বা চরম ঘনিষ্ঠতা হয়নি, কিন্তু আমাদের মনের মধ্যে যে সীমানা ছিল তা ভেঙে গিয়েছিল। সেই দিন রাতে আমি আমার স্বামীর বাবার কাছে আশ্রয় খুঁজেছিলাম, আর সেই আশ্রয় হয়ে উঠেছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এরপর থেকে আমাদের মধ্যে একটা নীরব সমঝোতা তৈরি হলো। দিনের বেলা তিনি রাশভারী শ্বশুর, আমি আদর্শ পুত্রবধূ, কিন্তু রাত নামলেই বা শাশুড়ি মা ঘুমিয়ে পড়লেই আমাদের ভেতরের সম্পর্কটা উঁকি দিত। শাশুড়ি মায়ের ঘুমের সুবিধার জন্য একটা বিশেষ ওষুধ দরকার হতো, যেটা তাকে বেশ কিছুক্ষণ ঘুম পাড়িয়ে রাখত। শ্বশুর মশাই খেয়াল রাখতেন যেন শাশুড়ি মা সঠিক সময় সেটা নেন। এর ফলে তার ঘুমের গভীরতা বেড়ে যেত। আমার মনে হলো তিনি ইচ্ছে করেই এই সুযোগটা নিচ্ছিলেন। একদিন সন্ধ্যায় যখন আমি রান্নাঘরে চা বানাচ্ছি, রমেশবাবু চুপি চুপি এসে আমার পেছনে দাঁড়ালেন। আমার চুল থেকে চা পাতার গন্ধ আসছিল। আমি ঘুরে দাঁড়ানোর আগেই তিনি তার হাতটা আমার কোমরের কাছে আনলেন। চায়ের গন্ধটা খুব সুন্দর, তিনি বললেন, কিন্তু তার চোখ ছিল আমার চোখে। আমার বুক ধরফর করে উঠল। রান্নাঘর, কেউ দেখে ফেললে কি হবে? আমি কাঁপা গলায় বললাম, কেউ এসে পড়বে বাবা। তিনি খুব শান্তভাবে আমার কানের কাছে ঝুঁকে বললেন, কেউ আসবে না, এখন তুমি শুধু আমার। তিনি আমার কোমরে হাত রেখে আমাকে আরও কাছে টেনে নিলেন। আমি দু হাত দিয়ে তার শরীর থেকে নিজেকে সরানোর চেষ্টা করলাম, কিন্তু সেই চেষ্টাটা ছিল খুবই দুর্বল। তিনি আমাকে আষ্টে পৃষ্ঠে ধরে রাখলেন। এই নৈকট্য আমাকে একই সঙ্গে ভয় দেখাচ্ছিল, আবার এক ধরনের অজানা আনন্দ দিচ্ছিল। আমার স্বামীর কাছ থেকে যে উষ্ণতা আমি পাইনি, আজ তা তার কাছ থেকে পাচ্ছিলাম। যদিও এই উষ্ণতা ছিল পাপের, তবুও তা আমার একাকিত্বকে ভুলিয়ে দিচ্ছিল।
ভয় পাচ্ছ কেন মিতু? আমি তো আছি, তোমাকে কেউ জানতে পারবে না। তার কথাগুলো যেন আমাকে আরো দুর্বল করে দিচ্ছিল। তিনি আমার গাড়ে আলতো করে তার মুখ রাখলেন। আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আমি চোখ বন্ধ করে ফেললাম। এই স্পর্শের গভীরতা আমাকে অপরাধবোধের চরম সীমায় নিয়ে গেল। আমি চোখ খুললাম, তার দিকে তাকালাম। তার চোখে তখন গভীর আবেগ আর এক ধরনের অধিকারবোধ। তিনি আমার মাথাটা ধরলেন, এরপর তার ঠোঁট আলতো করে আমার কপালে রাখলেন। সেটা ছিল এক নীরব চুক্তি, আমাদের গোপন সম্পর্কের অঙ্গীকার। আমাদের এই সম্পর্ক যত গভীর হতে লাগলো, আমার ভেতরের অপরাধবোধ ততই বাড়তে থাকলো। আমি ঠিক করেছিলাম, এবার আমি এর শেষ করব। আমার স্বামীর প্রতি আমার বিশ্বাস থাকুক বা না থাকুক, আমার নৈতিকতা তো আছে। একদিন রাতে আমি শ্বশুর মশাইকে পরিষ্কার বলে দিলাম, বাবা, আমার ভুল হয়ে গেছে, আপনি আমার শ্বশুরের আসনে আছেন, আমরা আর এভাবে থাকতে পারি না, প্লিজ আপনি নিজের ঘরে যান। তিনি প্রথমে নরম সুরে বোঝানোর চেষ্টা করলেন, মিতু, কেন এমন করছো? তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, আমি তোমার কষ্ট বুঝি। কিন্তু যখন আমি কাঁপা গলায় প্রশ্ন করলাম, তিনি বললেন, কারণ আমি তোমাকে চাই। সুমন তোমাকে দিতে পারেনি, কিন্তু আমি দিতে পারি। তিনি বিছানায় বসলেন। এরপর তার হাতটা আমার মুখ থেকে গড়িয়ে আমার গলার দিকে চলে এলো। তিনি আস্তে আস্তে আমার শাড়ির আঁচলটা সরিয়ে দিলেন। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমার শরীর হয়তো তার স্পর্শে অভ্যস্ত হয়ে গিয়ে আমি কাঁপা গলায় প্রশ্ন করলাম। তিনি বললেন, কারণ আমি তোমাকে চাই। সুমন তোমাকে দিতে পারেনি, কিন্তু আমি দিতে পারি। তিনি বিছানায় বসলেন। এরপর তার হাতটা আমার মুখ থেকে গড়িয়ে আমার গলার দিকে চলে এলো। তিনি আস্তে আস্তে আমার শাড়ির আঁচলটা সরিয়ে দিলেন। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমার শরীর হয়তো তার স্পর্শে অভ্যস্ত হয়ে গিয়েছিল, কিন্তু মন এই সম্পর্কের প্রতিবাদ করে যাচ্ছিল। যখন তার স্পর্শ আরও ঘনিষ্ঠ আর গভীর হল, আমি তার হাত ধরে ফেললাম। দয়া করে। তিনি থামলেন না। তিনি আমার দুর্বলতা আর নীরবতাকে তার শক্তি হিসাবে ব্যবহার করলেন। তিনি আমার মুখের কাছে মুখ নিয়ে এসে বললেন, এই যে তুমি এভাবে আমাকে বাধা দিচ্ছ, এটা শুধু নাটক মিতু, ভেতরে ভেতরে তুমিও আমাকে চাও। আমি জানি না তার কথা সত্যি ছিল কিনা। হয়তো আমার ভেতরের একাকিত্ব আর স্বামীর অবহেলা আমার মনকে দুর্বল করে দিয়েছিল, অথবা হয়তো ব্ল্যাকমেইলের ভয় আমাকে এই সম্পর্কে থাকতে বাধ্য করছিল। কিন্তু যখন তিনি আমাকে তার নিবিড় আলিঙ্গনে জড়িয়ে ধরলেন, তখন আমাদের শরীরের কাছাকাছি আসাটা সমাজের সব নিয়মকে লঙ্ঘন করল। তিনি আমাকে তার কাছে টেনে নিলেন। তার শরীরের উত্তাপ আমাকে চারপাশ থেকে গ্রাস করল। এই তীব্র ঘনিষ্ঠতা, এই গোপন মুহূর্ত, এটাই ছিল আমাদের অবৈধ সম্পর্কের গভীরতম সত্য, যা কোনোদিন আলো দেখবে না। আমি শুধু চোখ বন্ধ করে প্রার্থনা করছিলাম, এই রাত যেন দ্রুত শেষ হয়।